কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি 1 এর উপর লাইভ ক্লাসে চলে আসছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। আমাদের হয়তো আজকের ক্লাস থেকে 10 থেকে 15 মার্ক পরীক্ষায় আমরা পেতে পারি। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমরা দেখি কে কে জয়েন করছে, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাইলে ভালো হয়। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি 1 অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভৌত রসায়নের লাইভ ক্লাসটা আসলে করব। ভৌত রসায়ন আজকের ক্লাস থেকে আমরা 10 মার্ক পরীক্ষায় কমন পেতে পারি, আমরা যারা সামনে পরীক্ষা দিব আর কি, বা আপনারা যারা দিবেন। ফিজিক্যাল কেমিস্ট্রি 1 অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভৌত রসায়নের। ওকে, শোনা যাচ্ছে কিনা দেখি। দুলার রায় শোনা যায়, সাইমা জাহান লামিয়া। ওকে, তাইলে আজকে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং গাণিতিক সমস্যাও আছে। আপনাদের যাদের পাশে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নিয়ে আসেন, ঠিক আছে? ক্যালকুলেটর লাগবে। আমরা ওই যে পিএইচ নির্ণয় এর গাণিতিক সমস্যা করবো এবং ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষায় আসবে। আমি একটু আমার পেজের লাইভটা শেয়ার দিয়ে দিই। ওকে, আমরা তাইলে শুরু করব। তো আজকে আমাদের কোর্স হইল ফিজিক্যাল কেমিস্ট্রি 1 অর্থাৎ ভৌত রসায়ন। আপনারা জানেন রসায়ন অনার্স যারা করতেছেন, ফিজিক্যাল এবং ইনঅর্গানিক এবং অর্গানিকের মধ্যে অনেকেরই ফিজিক্যালটা কঠিন লাগে, আর বেশিরভাগের হয়তো অর্গানিক কঠিন লাগে। তো ফিজিক্যাল কেমিস্ট্রি 1 আমাদের কোর্সে মোটামুটি ক্লাস আমরা করাইছি। আরো দুই একটা প্রশ্ন প্রয়োজনীয় হইলে আমি এটা দিব আমাদের পেইড ব্যাচে, এবং আমাদের সাজেশনও দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। তো আজকে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রিভিশন দিব, এবং দুই একটা প্রশ্ন আছে যেগুলো আমি আমাদের কোর্সে করাই নাই সেগুলা। তো আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব, বাফার দ্রবণ কি, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এই জায়গায় অম্লীয় বা ক্ষারীয় বাফার আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন সালে আসছে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। পরে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান নির্ণয়, এটা সাল এই জায়গায় লেখা হয় নাই, তবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তারপর এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা পাবেনই, যে 0.01 মোলার CH3COOH এসিটিক অ্যাসিডের 12.5% বিয়োজিত হলে তার পিএইচ নির্ণয়। তারপর লাসাতিলিয়ার নীতির প্রভাব, দেন প্রতিপাদন করো KP = KC RT ডেলেন, বিভিন্ন সালে কিন্তু আসছে। আমরা এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? নন মেজররা ক্লাস করব কি স্যার? হ্যাঁ, আসলে নন মেজরেরও কিন্তু এই প্রশ্নগুলো আছে, আমি শিরোনামে হয়তো দেই নাই, কিন্তু আপনাদের এই সবগুলো কোয়েকশন আছে। যারা নন মেজর আছেন তারা করতে পারেন, সবগুলো কোয়েকশন কিন্তু আছে, ঠিক আছে? নন মেজরের
নন মেজর এটা আছে, আপু করতে পারেন। উপরে শিরোনামটা আমরা মেজর নন মেজর দিতে পারতাম চাইলে আর কি। এটা আমরা মেজর এবং নন মেজর সবাই করতে পারবো, ঠিক আছে? একবার হুবহু প্রত্যেকটা আজকে যা আলোচনা করব এগুলো আপনাদের নন মেজর কোর্সে কিন্তু আছে, সবাই করতে পারেন। আচ্ছা, তাহলে চলেন আমরা আলোচনা শুরু করি। অর্থাৎ আজকের ক্লাসটা আমরা মেজর এবং নন মেজর সবাই করতে পারবো, ঠিক আছে? রসায়ন 1 এর নন মেজর যারা আছেন, সাইমা আপু করতে পারবেন? আমাদের পেড ব্যাচের কেউ যুক্ত আছেন কিনা একটু কমেন্টে জানান। আর ফিজিক্যাল কেমিস্ট্রি মেজরের, ওকে, তাহলে চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, আমি আপনাদের সাথে আছি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি, দিনাজপুর কলেজ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইম্যাথ ক্লাব এবং সিইও অফ কার্বন টিউটোরিয়াল। আমার একটা পেজ আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে অঞ্জন রায়। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই জায়গায় অসংখ্য গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আপনারা দেখতে পারবেন। চলেন তাইলে আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ এই ক্লাসটা আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি প্লাস নন মেজর কেমিস্ট্রি 1 যারা আছে সবাই করতে পারেন। নন মেজর কেমিস্ট্রি 1 এটা আপনাদের জন্য হবে। চাইলে আমি শিরোনামটা দিতেই পারতাম আমাদের লাইভে। ওকে, আমরা প্রথমে একটা বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করি, দেন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব, সমস্যা নেই। এইটা বিভিন্ন সালে আপনাদের আসছে, মেজর এবং নন মেজরের সব জায়গায় আছে। বাফার দ্রবণ কি, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো এই প্রশ্নটা এরকম আসে যে বাফার, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আপনাদের ছিল। বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এই বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বলতে আসলে অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ দুই ধরনের। তাহলে আমাদের পরীক্ষায় বেশিরভাগই আসলে কি অম্লীয় বাফার দ্রবণটা আসে মেজরে, নন মেজরে দুইটাই আসে। আমরা দুইটাই আলোচনা করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হবে আপু, চল। আচ্ছা আপু, আমি এটা আপনি আমাদের একটা লিঙ্ক দিয়ে দিব, আমি যে গ্রুপে আপনি নোট শেয়ার করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো। কার্বন টিউটোরিয়ালের একটা গ্রুপ আছে, আজকের লাইভ ক্লাসের শেষে আমি কমেন্টে দিয়ে দিব। তো আমরা কি শুরু করব? বাফার দ্রবণ কি সবাই পারেন? কে কে পারেন বলেন তো একটু কমেন্টে, যে স্যার আমি এটা পারি, কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে। মেজর এবং নন মেজরের মধ্যে আপনারা যারা আছেন, এটাকে আপনাদের ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান তো, কে কে পারেন। বাফার দ্রবণ কে কে পারেন একটু কমেন্টে জানান যে স্যার আমি পারি। আমি একটু শিরোনামে নন মেজর 1 লিখে ফেলি, সমস্যা নেই। নন মেজর কেমিস্ট্রি 1 এদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এখন আমরা
কে কে পারেন একটু জানান তো যে অর্পিতা, নন মেজরও এগুলো আছে, আজকের আলোচ্য বিষয়গুলো নন মেজরও আছে। ওকে, এবং আমরা বাফার দ্রবণের শেষে আমরা আসলে গাণিতিক সমস্যা সলভ করব। আপনাদের নন মেজর এবং মেজর সবার জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এবং আপনাদের জন্য আছে আপনাদের সাজেশন এগুলো। ওকে, তাহলে আমি একটু দ্রুত শেষ করি, আপনারা অনেকেই হয়তো বাফার দ্রবণ পারেন। আচ্ছা, বাফার দ্রবণ কাকে বলে? যে দ্রবণে সামান্য পরিমাণে অম্ল বা ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান অপরিবর্তিত থাকে। আমরা পিএইচ কি সেটা আমরা জানি, পিএইচ নির্ণয়ের গাণিতিক সমস্যা একটুভাবে করব। তা বাফার দ্রবণ আসলে কি? বাফার দ্রবণ সংজ্ঞাটা কি? যে দ্রবণে সামান্য পরিমাণে অম্ল বা ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে। আচ্ছা, আপনারা কমেন্টে জানান তো একটা বাফার দ্রবণের এক্সাম্পল দেন তো, একটা বাফার দ্রবণের এক্সাম্পল দেন। আমি একটু সংজ্ঞাটা লিখি। অর্থাৎ যে দ্রবণে সামান্য পরিমাণ যে দ্রবণে সামান্য পরিমাণে অম্ল বা ক্ষারক যোগ করলেও অম্ল বা ক্ষারক বা ক্ষারক না, অম্ল বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে। দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে। তাকে বাফার দ্রবণ বলে। তাকে কি বলে? বাফার দ্রবণ বলে। আচ্ছা, বাফার দ্রবণ একটা এক্সাম্পল দেন তো, কে দিবেন? বাফার দ্রবণ আসলে কাকে বলে? আচ্ছা, এই পর্যন্ত পাই নাই। আমাদের রক্ত এক ধরনের বাফার দ্রবণ, আমাদের ব্লাড। আচ্ছা, রক্তের সংজ্ঞা তো পারি, রক্ত ঈষৎ ক্ষারীয়। আচ্ছা, আমাদের রক্ত বাফার দ্রবণ কেমনে? আমরা যদি একটু অম্ল জাতীয়, যেমন লেবু বা ফল, টক জাতীয় ফল খাই, দই খাই, এই যে আমরা তখন কিন্তু আমরা অ্যাসিড খাই, তাই তো, দুর্বল অ্যাসিড গুলো খাই, তখন কি আমাদের রক্তের পিএইচ মান পরিবর্তন হয়ে যায়? অর্থাৎ হ্যাঁ, দুলার রায় CH3COOH। আচ্ছা, যাই হোক, আমি আসলে রক্ত এক ধরনের বাফার দ্রবণ আমি বলতে যাচ্ছি। এখন কেমনে? আমি যদি একটু অম্ল জাতীয় জিনিস, আমরা হয় না অনেকদিন আমরা টক জাতীয় জিনিস একটু বেশি খেয়ে ফেলি, তাহলে আমাদের কি পিএইচ মান চেঞ্জ হয়? আমাদের রক্তের কি কোনো পরিবর্তন হয়? না। আবার আমরা ক্ষার জাতীয় মৃদু ক্ষার যদি খাই, তীব্র ক্ষার খাওয়া যাবে না। কেউ যদি হারপিক খেয়ে ফেলেন, তাহলে কিন্তু রক্তের পিএইচ মান কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। হারপিকে কিন্তু কোন ক্ষার থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার। তাই আমরা অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার জাতীয় জিনিস খাইলে আমাদের রক্তের কোনো পরিবর্তন হয় না। তাই রক্ত এক ধরনের বাফার দ্রবণ। আচ্ছা, হ্যাঁ, অর্পিতা সুন্দর করে লেখছো সংজ্ঞা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই বাফার দ্রবণ আসলে দুই ধরনের। বাফার দ্রবণ আসলে কয় ধরনের? দুই ধরনের। অম্লীয় বাফার দ্রবণ আর ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের সংজ্ঞাটা আমরা পারবো। যে দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কম, যে দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে কম, তাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ। আর যে দ্রবণের পিএইচ মান 7 এর চেয়ে বেশি, তাকে বলবো আমরা ক্ষারীয় বাফার দ্রবণ। এখন প্রশ্ন হলো, স্যার আমরা একটা অম্লীয় বাফার দ্রবণের এক্সাম্পল দিতে চাই এবং ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পল দিতে চাই। স্যার খেয়াল করবেন, অম্লীয় বাফার দ্রবণে মৃদু অম্ল এবং মৃদু অম্লের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণের মিশ্রণ। আচ্ছা, একটা মৃদু অম্লের নাম কি বলেন তো? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এই যে ভিনেগার, এটা মৃদু অ্যাসিড, এই জন্য আমরা এটাকে উপমুখী তীর চিহ্ন দিয়ে দিলাম। মৃদু অ্যাসিড CH3COOH অ্যাসিড। আর এই যে স্যার মৃদু অম্ল এবং মৃদু অম্লের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণের মিশ্রণ। আচ্ছা, এর সাথে আমি তীব্র ক্ষারের লবণ যদি আমি দেই CH3COOH, এটা হলো মৃদু অম্ল, তার সাথে আপনারা তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেন, দিলে কি হবে বলেন তো? CH3COONA হবে আর পানি হবে।
স্যার এই যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে সোডিয়াম ইথানয়েড এবং পানি হয়। আমরা এই যে মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণের মিশ্রণ, জি স্যার এই যে মিশ্রণ, এটা হচ্ছে CH3COONA। এখন এটাকে আমি একমুখী তীর চিহ্ন দিব, CH3COO আর সাথে হইল Na+। এই হইল আসলে অম্লীয় বাফার দ্রবণ। এটা কি বলেন তো? এটা হলো আমাদের অম্লীয় বাফার দ্রবণের একটা মিশ্রণ। এই যে আমরা একটা অম্লীয় বাফার দ্রবণ, আসলে কি মৃদু অম্ল এবং মৃদু অম্লের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে মিশ্রণ, এটা হলো অম্লীয় বাফার দ্রবণ। আচ্ছা আমি একটা ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পল দিই। আমরা একটা ক্ষারীয় বাফার দ্রবণের কি দিই? এক্সাম্পল দিই। ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পলটা কি আমরা পারবো? বলেন তো ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পল কি হইতে পারে? মৃদু ক্ষার নাম শুনছেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোন কাজে লাগে? গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহৃত হয়, দুর্বল ক্ষার। এই জন্য আমি উভমুখী তীর চিহ্ন দিব, NH4+ OH- মৃদু ক্ষার। আর এই মৃদু ক্ষারের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায়, HCl এর বিক্রিয়ায়, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যদি তীব্র অ্যাসিড HCl বিক্রিয়া দিই, তাহলে কি হবে? লবণ এবং পানি। লবণটা কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর হবে পানি। এই যে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ NH4Cl, এটা এই জন্য এটা একমুখী তীর চিহ্ন, NH4+ এবং Cl-। এই হইল স্যার আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের এক্সাম্পল। পারবো আমরা স্যার? তাহলে যদি অম্লীয় বাফার দ্রবণ বলি আপনারা মনে রাখবেন যে মৃদু অম্ল হবে, আর ক্ষারীয় বাফার দ্রবণ বললে ক্ষারটা হবে মৃদু। ওকে, এখন আমরা ক্রিয়া কৌশল পড়ব। তাইলে ক্রিয়া কৌশল মানে কি? এই যে আমরা বলছি এই যে অম্লীয় বাফার দ্রবণ, এটার মধ্যে কিছু পরিমাণে H+ বা অম্ল যোগ করলেও তার পিএইচ মান চেঞ্জ হবে না। আবার এটার মধ্যে ক্ষারক যোগ করলেও তার পিএইচ মান কি হবে না? চেঞ্জ হবে না। এই জিনিসটাই আপনাকে বলছে ক্রিয়া কৌশল। স্যার বুঝছি কিনা? ক্রিয়া কৌশল আসলে কি? এই যে আমি বাফার দ্রবণের মধ্যে H+ এবং OH- কিছু অম্ল বা ক্ষারক যোগ করবো, তার পিএইচ মান পরিবর্তিত হবে না। এই যে হবে না, এটাই তার ক্রিয়া কৌশল। এটা আমি দেখাবো কেমনে হয় না। আমি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি। আপনারা বলেন তো এটার এই যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আমরা ব্যাখ্যা দিব, এটা কোন নীতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? এটা পারবেন কিনা একটু কমেন্টে জানান। আমরা যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা দিব, এটা কোন তত্ত্বের ভিত্তিতে দিব? কেউ বলতে পারবেন? তাইলে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা দেখবো আর কি। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এটা কিসের, কোন সূত্রের ভিত্তিতে আমরা ব্যাখ্যা করব? এটা একটু বলেন তো কমেন্টে কেউ। ক্রিয়া কৌশল, অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। কেউ কি বলতে পারেন যে এটার পিএইচ পরিবর্তিত থাকে, এটা আমরা আসলে কিসের মাধ্যমে ব্যাখ্যা দিব বা দেই? তাই আমরা অম্লীয় বাফার দ্রবণটা দেখি, CH3COOH উভমুখী তীর চিহ্ন, কারণ এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। CH3COO অ্যাসিটেট আয়ন, আর সাথে বা ইথানয়েট আয়ন বলতে পারি এটাকে, আর সাথে হইল H+ আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ CH3COONA, এটা একমুখী তীর চিহ্ন দিলে CH3 অ্যাসিটেট আয়ন, আর সাথে হবে কি Na+ আয়ন। এখন এটার ক্রিয়া কৌশল আমি লিখতে চাই। কেউ কি পারেন না এটা কিসের ভিত্তিতে ব্যাখ্যা দিব? লা-শাতেলিয়ার নীতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লা-শাতেলিয়ার নীতি। এই যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি। এখন আমরা ক্রিয়া কৌশল আলোচনা করব। মনে করেন আমরা ওই যে অম্ল যোগ করলে বা H+ যোগ করলে, এই H+ যোগ করলে বলতে আমি আসলে অম্ল যোগ করলে বুঝাইছি। আচ্ছা, এখন
এটার পিএইচ মান যে অপরিবর্তিত থাকে, কিভাবে থাকবে আমাদেরকে নজর রাখতে হবে এই যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন মনে করি এই যে আমরা মনে করি এই দ্রবণের পিএইচ মান বা এটার মধ্যে এইচ প্লাসের সংখ্যা আছে 100, ফর এক্সাম্পল 100 এইচ প্লাস আছে। এখন এই 100 এইচ প্লাস থাকার কারণে তার একটা নির্দিষ্ট পিএইচ মান হবে, হবে না? হবে। তো এখন আমি বাইরে থেকে যদি কিছু এইচ প্লাস যোগ করি, এই যে 100 পরিবর্তে আমি বাইরে থেকে আরো কিছু এইচ প্লাস যোগ করলাম, এখন এইচ প্লাস যোগ করলে তার পিএইচ মান বাড়ার কথা না কমার কথা বলেন তো? এইচ প্লাস যোগ করলে দ্রবণের পিএইচ বাড়ে না কমে? এইচ প্লাস যোগ করলে দ্রবণের পিএইচ কি ছিল? কেউ একটু কমেন্ট বলেন তো যে দ্রবণে আমি এইচ প্লাস যোগ করলে তার পিএইচ মান বাড়ার কথা ছিল না কমার কথা ছিল? এইচ প্লাস বাড়লে পিএইচ মান কমার কথা ছিল, কিন্তু কমে না কেন? প্রশ্ন হলো কেন কমে না? আমি যখন এই জায়গায় এইচ প্লাস যোগ করবো, আমরা এই বিক্রিয়াটার দিকে নজর দিব, তখন এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের গণমাত্রা বেড়ে যাবে, এই এইচ প্লাসে গিয়ে তার গণমাত্রা বাড়ায় ফেলবে। উৎপাদের গণমাত্রা যখন বাড়াবে তখন বিক্রিয়াটা পিছন দিকে আসবে, অর্থাৎ আমি এই জায়গায় যখন অতিরিক্ত এইচ প্লাস যোগ করব তখন এই এইচ প্লাস কি করবে? CH3 C এসিটেট আয়নের সাথে যুক্ত হইয়া CH3 C কারণ আমার 100টা এইচ প্লাস আছে, যার ফলে একটা নির্দিষ্ট পিএইচ মান ছিল, কিন্তু আমি যখন অতিরিক্ত এইচ প্লাস যোগ করব, এই অতিরিক্ত এইচ প্লাস এসিটেট আয়নগুলোর সাথে যুক্ত হইয়া, এই জায়গায় এসিটেট আয়নের অভাব নাই কারণ এই জায়গায় তীব্র তড়িৎ বিশ্লেষণ, সে আবার বিয়োজিত হইয়া ও বিয়োজিত CH3 C উৎপন্ন করবে। অর্থাৎ আমি 10টা যদি এইচ প্লাস যোগ করি, 10টা এইচ প্লাসে 10টা এসিটেটের সাথে যুক্ত হয়ে 10টা এসিটিক অ্যাসিড উৎপন্ন করে ফেলবে, মানে ও বিয়োজিত, যার ফলে পিএইচ এর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাই তার পিএইচ মান কি থাকে? অপরিবর্তিত থাকে। এই হইল অম্ল যোগ করলে। এখন আমরা যদি খুঁজে ক্ষার যোগ করলে কি হয়? ক্ষার যোগ করলে, ক্ষার মানে ওএইচ যোগ করলে কি হবে বলেন তো? ওএইচ যোগ করলে, আমরা যদি এই বিক্রিয়ায় ওএইচ যোগ করি বাইরে থেকে, ওএইচ, তো ওএইচ যোগ করলে এই ওএইচ আর এইচ প্লাস বিক্রিয়া করে, ওএইচ যোগ করলে সেই এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে পানি বানায় ফেলবে H2O। অর্থাৎ আমরা মনে করি এটার মধ্যে একটা 100টা এইচ প্লাস ছিল, এখন আমি 10টা ওএইচ মাইনাস যোগ করছি, সে 10টা ওএইচ মাইনাস কি করবে? 10টা এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে 10 অণু পানি উৎপন্ন করবে, এখন 90টা এইচ প্লাস হয়ে যাবে না? কিন্তু যখন উৎপাদের গণমাত্রা হ্রাস পাবে, এর মানে কি আমি ওএইচ মাইনাস যোগ করতেছি, মানে এইচ প্লাসের গণমাত্রা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। যখন এইচ প্লাসের গণমাত্রা হ্রাস পাবে তখন এটা বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ CH3 বিয়োজিত হইয়া CH3C এসিটেট আয়ন এবং H প্লাস আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ আমি যদি 10টা OH মাইনাস আয়ন যোগ করি, সে 10টা H প্লাস নিয়ে যায়, তখন 10 অণু বিয়োজিত হইয়া 10টা H প্লাস উৎপন্ন করে ফেলবে, অর্থাৎ আলটিমেটলি পিএইচ এর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এইভাবে আসলে কি হয়? বাফার দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি এইগুলা মুছে ফেলি। ওকে, আমরা কি বুঝতে পারছি স্যার অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল? যদি বুঝতে পারি তাহলে আমরা পরের প্রশ্নে যাব। আপনারা কেউ একজন জানান তো বুঝছেন কিনা। বুঝলে আমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা বুঝলে আমরা অন্যটায় যাব। ঠিক আছে, অন্য প্রশ্নে যাব। আমরা ওই যে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান, মেজর নন মেজর সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এই পিএইচ মান নির্ণয় করা শিখবো এখন। আর এই যে কোয়েকশনটা, এটা আমাদের সবার জন্য, মেজর নন মেজর জন্য, মানে শতভাগ কমন। এই প্রশ্নটা হয়তো আপনারা পাবেনই। ওকে অর্পিতা, ঠিক আছে। আমরা এখন
4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান কত, এটা নির্ণয় করে। এটা কে কে পারি বলেন তো, কমেন্টে জানান তো কেউ পারেন কিনা। 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান, এটা কি আমরা পারবো? এখন আমরা আগে জানি যে পিএইচ মানে, পিএইচ এর সূত্রটা কি? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এখন অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে। একটা জিনিস কি খেয়াল করছেন, এই জায়গায় কি এইচ প্লাস আছে? এটা তো ক্ষার, ক্ষার হইলে তো এইচ প্লাস না, এটা বানাবে কি ওএইচ মাইনাস, কি বানাবে ওএইচ। তখন আমাদের আরেকটা সূত্র আমরা জানি, সেটা জানি কিনা, যে পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14, জানি না? এখন আমরা আসলে কি করব, যদি অ্যাসিড হইতো তাহলে আমি সরাসরি এই সূত্র দিয়ে করে ফেলতে পারতাম এইচ প্লাস এর ঘনমাত্রা বের করে, কিন্তু এটা তো অ্যাসিড না, ক্ষার। এই জন্য প্রথমে আমি পি অফ ওএইচ বের করব। কি বের করব? পি অফ ওএইচ বের করব। পি অফ ওএইচ সমান মাইনাস লগ ওএইচ মাইনাস আয়ন। আমি যখন পি অফ ওএইচ বের করে ফেলবো, তখন আমি ওই যে ওই সূত্রের মধ্যে বসাই দিব। আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14, তখন ওই যে ওএইচটা মাইনাস করে নিলে আমরা পিএইচটা পেয়ে যাব। যে কোনো ধরনের ক্ষারীয় দ্রবণের পিএইচ মান নির্ণয় করতে হলে প্রথমে আমাকে কি বের করতে হবে? পি অফ ওএইচ বের করতে হবে। এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে আর কি। কয়টা সূত্র? দুইটা। এই যে এই সূত্র আর প্রয়োগ করতে পারবো না, এটা যদি অম্লীয় দ্রবণ হইতো তাহলে আমি করতে পারতাম। তাহলে চলেন আমরা আসলে এটা করি। আচ্ছা, তো 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান। এখন আমাদের প্রথম কাজটা হইল যে ওএইচ মাইনাসের ঘনমাত্রা লাগবে। কি লাগবে? ঘনমাত্রা। এই জায়গায় কি ঘনমাত্রা দেওয়া আছে? শতকরা এক ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আমরা যখন পিএইচ বের করি তখন মোলার ঘনমাত্রা লাগবে। কি লাগবে? মোলার ঘনমাত্রা। অর্থাৎ আমাকে প্রথমে NaOH এর ঘনমাত্রাটা বের করতে হবে মোলারিটিতে। কোথায়, কিসে বের করতে হবে? মোলারিটিতে। 4% সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে মোলারিটিতে আগে আমরা কিভাবে বের করব? লিখবেন যে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অর্থাৎ 100 ml দ্রবণে দ্রবীভূত, 100 ml দ্রবণে দ্রবীভূত NaOH সমান 4 গ্রাম। যত পার্সেন্টই থাকুক, এটার অর্থ হলো 100 ml এর মধ্যে অতটুকু দ্রবীভূত থাকে। এখন আমার কাজ কি হবে বলেন তো? এই যে যদি এটা 5% বলতো, তাহলে আমি বলতাম 100 ml এর মধ্যে 5 গ্রাম। এখন আমি এটার মোলারিটিতে ঘনমাত্রাটা বের করব। তা আমরা জানি ঐকিক নিয়মে করা যাইতো, মানে ওই ফরম্যাটে আমরা এইভাবে বের করি। S is equal to W into 1000 বাই M into BML। এটা আমরা ছোটবেলা থেকে সূত্রটা দেখে আসতেছি। যখন আমি, ওই জায়গায় ব্র্যাকেট লাগবে না, এই জায়গায় দিলেই হবে, যে যখন আমি এই জায়গায় 1000 লিখবো তখন এই আয়তনটা মিলিলিটার এককে প্রকাশ করব। তাইলে আমরা যদি এই জায়গায় লিখি, এখানে কি কি দেওয়া আছে, এখানে আয়তন বি, আমি আর বাংলাটা লিখতেছি না, আপনারা লিখেন বি সমান কত? 100 ml। কত ml? 100 ml, মিলিলিটার এককে বলতে বলছে আয়তনটা। তারপরে দ্রবীভূত দ্রব ডাব্লিউ সমান কত গ্রাম? 4 গ্রাম। আপনি বাংলাটা লিখেন পরীক্ষার খাতায়, দ্রবীভূত দ্রব 4 গ্রাম। এবং আণবিক ভর, কার আণবিক ভর? সোডিয়াম হাইড্রোক্সাইডের। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এম সমান কত হবে? 40, 16, 1, দুঃখিত 40 না 23, টোটালটা হবে 40। সোডিয়ামের ভর হইল 23, 23 আর 1 24, টোটালটা হবে 40। এই হইল স্যার। এখন আমরা যদি একটু বের করি, 4 into 1000, নিচে হইল 40 ইন্টু বি কত? 100। করেন তো ক্যালকুলেশনটা। 4 into 1000 মানে 4000, ভাগ হইল এই জায়গায় তো 4000 হয়ে যায়, কাকতালীয় ভাবে মিলে গেছে, কিছু করার নাই আমাদের। এটাও তো 4000 হয়, ঠিক আছে। তাইলে 1 মোলার হবে। কি হবে? 1 মোলার ঘনমাত্রা। দেখেন তো ঠিক আছে কিনা। কেউ ক্যালকুলেশন করছেন? অর্পিতা ক্যালকুলেশন করছো কিনা বলো তো?
এই গণমাত্রা কি সবার 1 মোলার বের হইছে? ইয়েস, 1 মোলার। আচ্ছা, তাইলে আমরা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা পাইছি। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা মানে থার্ড ব্র্যাকেট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোলার। এখন আমরা ইন্টারমিডিয়েট একটা জিনিস পড়ছিলাম না, দেখেন তো, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল থেকে বিয়োজিত হইয়া Na প্লাস এবং OH মাইনাস, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল থেকে হাইড্রোক্সাইড 1 মোল বের হবে। এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা যা, OH এর গণমাত্রাও কি তা। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ইকুইভ্যালেন্ট দিয়ে লিখবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা ইজ ইকুইভ্যালেন্ট, তিনটা টার্ম, ইজ ইকুইভ্যালেন্ট হাইড্রোক্সাইড আয়নের গণমাত্রা সমান 1 মোলার। দেখেন তো এটা, এই লাইনটা আপনাদের পরিচিত কিনা। আমরা তো OH মাইনাসের গণমাত্রা দরকার আমার। এখন আমি আসলে কি বের করব? P of OH। আমরা এখন কি বের করব? P of OH বের করব। আমি এটাকে একটু ছোট করে উপরে নিয়ে নিই। ওকে, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রাটাকে আসলে কি করলাম? OH মাইনাসের গণমাত্রায় কনভার্ট করলাম, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট দিয়ে। অতএব P of OH is equal to minus log OH মাইনাস আয়ন। OH মাইনাসের মান 1 সমান মাইনাস লগ 1। তা আপনার ক্যালকুলেটর 1 মারলে কত হয়? রুমি আক্তার, থ্যাংক ইউ। দেখেন তো আসলে কত হয়, মাইনাস লগ 1 কত হয়? টু হয় নাকি? মাইনাস লগ 1 দিলে কত হয়? ও, আমরা আসলে পার্সেন্টেজ, আমাদের যে প্রবলেম আছে 2.5% দিছি, আমি 4% দিছিলাম, সমস্যা নাই, যা আসে তা আমাকে লিখতে হবে, কিছু করার নাই তো। মাইনাস লগ 1 0। ওকে, আসলে কি হয়েছে, আমাদের ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের 4% সংখ্যাটা ওইভাবে দেওয়ায়, যদি এটা 2.5% হইতো এরকম 0 আসতো না। তো 0 আসলে আমার তো কিছু করার নাই, আমি আমার নিয়ম অনুযায়ী করে যাব, সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনি কি করবেন, আমরা জানি, আবার আমরা তো পিএইচ মান বের করতে চাই, আমরা আবার পিএইচ প্লাস পি অফ ওএইচ আমাদের সূত্রটা প্রয়োগ করবো, আমরা যা আছে তা আমরা নিয়ম অনুযায়ী করে যাব, সমস্যা নেই। পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু 14, ঠিক আছে, বা পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো, 14 মাইনাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু হতো 14 মাইনাস 0 সমান সমান 14। আসলে একটু অস্বাভাবিক ধরনের মান হয়ে গেছে, কিন্তু আমার আসলে কিছু করার নাই, খুব হালকা একটা গণমাত্রার দ্রবণ। পি অফ ওএইচ কিছু করার নাই তো, আসলে আমাদের যা আছে তা লিখতেই হচ্ছে। কত হবে? 14 হবে, ঠিক আছে। আমাদের ফর্মুলা ঠিক আছে, কিন্তু মান একটু ডিফারেন্ট আসছে। আপনারা ওই নিয়মের একটা গাণিতিক সমস্যা করবেন, আমি আপনাদের হোমওয়ার্ক দিই, আনসারটা বলে দিই, দেখেন মিলছে কিনা, ঠিক আছে। যে আপনারা সেম অঙ্কটাই করবেন, করে একটু, আমি গ্রুপের লিঙ্কটা দিব আমার কার্বন টিউটোরিয়ালের, আপনারা ওইটাই পোস্ট করে। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান কত? এটা করলে আপনাদের আনসারটা, পিএইচ মানটা এত আসে কিনা একটু দেখেন। এর পিএইচ আনসারটা হবে 13.796,
দশমিকের পরে না মিললে সমস্যা নাই। ওকে, হোমওয়ার্কটা কি দিছি বলেন তো? যে হ্যাঁ এরকম হবে, ঠিকই আছে 14, মানে 2.5%, তখন তো আবার গণমাত্রাটা আরো কম, তখন তার পিএইচ মানটা এত হয় কিনা আপনারা একটু জানাইন। ইয়েস, হোমওয়ার্কটা বুঝছেন কিনা বলেন তো? 3.796, 796, এটা আপনাদের হোমওয়ার্ক। আমি আনসারটা বলে দিলাম, দেখেন মিলে কিনা। স্যার আমার প্রশ্নটা কি বুঝছেন? আপনারা সেম অঙ্কটা, যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ মান কত বের করে দেখেন আনসারটা এত হয় কিনা। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা এখন পরের মেতে যাই নাকি? আমরা বুঝছি কিনা বলেন তো? কিছু করার নাই, 14 আসলে আমাদের কিছু করার নাই আসলে। আর ঠিকই তো আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার না? তীব্র ক্ষার তো অ্যাসিডের তীব্র ক্ষার বিধায় তার পিএইচ মান তো 14 পর্যন্ত হইতে পারে। ঠিকই আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাই তার পিএইচ মানটা কি হবে? বেশি হবে। আর গণমাত্রা এই জায়গায় 4%, আর 2.5% হইলে তার পিএইচ মানটা আর একটু কি হবে? কম হবে। অর্থাৎ ক্ষারকত্বের মাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইড 4% এর বেশি, তার ক্ষারকত্বের মাত্রা তুলনামূলক কম। বিষয়টা কি বুঝছি বলেন তো? ওকে, ঠিক আছে। তিশা রানী রয়, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা যদি বুঝি, আপনারা হোমওয়ার্কটা করবেন, এটা 2.5% দিয়ে আনসারটা আমি দিয়ে দিলাম, এটা মিলে কিনা দেখবেন। ওকে স্যার, এই অঙ্কটা আমাদের মেজর নন মেজর সবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং 100% কমন বলা যায়। অনার্সে তো আসলে খুব বেশি প্রশ্ন পড়াশোনা করতে হয় না, নির্ধারিত কিছু প্রশ্ন পড়াশোনা করলে পরীক্ষা আসে। ইন্টারমিডিয়েটটা আমার দৃষ্টিতে আসলে কঠিন, তবে নন মেজর কেমিস্ট্রিতে একটু বেশি পড়াশোনা করা লাগে প্রায়, কারণ নন মেজর কেমিস্ট্রিতে আপনার ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক সব দেওয়া আছে। মেজর কেমিস্ট্রি কিন্তু সহজ তুলনামূলক। ওকে স্যার, 0.01 মোলার CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের 12.5% বিয়োজিত হলে ওই দ্রবণের পিএইচ নির্ণয় করো। এটা কে কে পারবেন একটু কমেন্টে জানান তো, পারেন কিনা একটু কমেন্টে জানাবেন যে স্যার পারি অথবা পারি না। কমেন্টে একটু জানান তো কে কে পারেন। এই অঙ্কটা কে কে পারেন একটু কমেন্টে জানান। এটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডের ক্ষেত্রে, বুঝছেন? ওই যে ওয়াসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওই টাইপের যে গাণিতিক সমস্যাগুলো আমরা করছিলাম। আচ্ছা, 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড, তার পিএইচ মানের, দুলারাই থ্যাংক ইউ, তো পড়াশোনা করছেন মনে হয়। আচ্ছা, 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড 12.5% বিয়োজিত হলে ওই দ্রবণের পিএইচ মান নির্ণয় করো। এটা যারা পারবো স্যার, তো একটু ভুল হলেও হতে পারে। ওকে, আমরা সংশোধন করে দিব। আচ্ছা, এই জায়গায় এটা একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বিয়োজন মাত্রা আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আমরা জানি, আমরা অঙ্কটা করে ফেলবো। আমি যদি এটাকে লিখি CH3COOH, আমি একটা উভমুখী তীর চিহ্ন দিব, দিয়ে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড আর H+, যে দুইটা দেখে। এখন আমাকে এই দ্রবণের মধ্যে কি করতে হবে? H+ আয়নের গণমাত্রা বের করতে হবে। আচ্ছা, আপনারা কি সূত্রটা কি বলতে পারবেন? এই দ্রবণের ক্ষেত্রে H+ আয়নের গণমাত্রা বের করার সূত্র এটা কি? এটা যে pH log H+ আয়ন, এরকম H+ এর গণমাত্রা নির্ণয়ের সূত্রটা কি হবে বলেন তো? আচ্ছা, এখানে দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে। এই সূত্রটা কি কেউ পারবেন? H+ এর গণমাত্রা নির্ণয়ের সূত্রটা কি হবে? থার্ড ব্র্যাকেট অফ H+ ইজ ইকুয়াল টু আলফা সি। এই সূত্রটা পাইছেন কিনা বলেন তো? আলফা সি, আলফা হইল বিয়োজন মাত্রা, সি হইল গণমাত্রা।
এইচ প্লাসের ঘনমাত্রা। এখন কোন কোন অঙ্কের ক্ষেত্রে দেখবেন যদি এটার মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা, একটা এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে। যদি ওই ধরনের কোনো অ্যাসিড হইতো যে দুইটা প্রতিস্থাপনীয় করে, তখন কিন্তু এইচ প্লাসের ঘনমাত্রা হইতো, সাধারণত আসে না এরকম, 2 আলফা সি। যদি তার মধ্যে উৎপন্ন এইচ প্লাসের সংখ্যা 3টা হইতো, বা আমরা এটাকে বলি মনোপ্রোটিক, এটা হলো মনোপ্রোটিক। আর এটা হলো ডাইপ্রোটিকের ক্ষেত্রে ডাইপ্রোটিক, আর এটা হলো ট্রাইপ্রোটিক। যদি 3টা এইচ প্লাস, ট্রাইপ্রোটিক, 3টা এইচ প্লাস উৎপন্ন হইতো, তখন তার ঘনমাত্রা হইতো 3 আলফা সি। বিষয়টা কি বুঝছেন? তো সাধারণত এই টাইপের মেতে আসে যে এটা থেকে প্রতিস্থাপনে, যেমন সালফিউরিক অ্যাসিডের 2টা এইচ প্লাস হয়, এই ধরনের যদি 2টা এইচ প্লাস হইতো তাহলে আমাকে সামনে 2 দিতে হইতো, 3টা এইচ প্লাস হইতো 3 দিতে হইতো। এই জায়গায় এইচ প্লাস করে একটা, সুতরাং এটা আলফা সি, 1 আলফা সি। মনে থাকবে? ওকে, তাইলে আমরা এই অঙ্কটা করি। তাইলে এখানে কি কি দেওয়া আছে? এখানে বিয়োজন মাত্রা আলফা, বিয়োজন মাত্রা আলফা সমান হইল 12.5%। আচ্ছা, পার্সেন্টেজটাকে আমরা কি করে বলবো? মোল পার লিটার নিয়ে যাব, তখন এটাকে কি করলাম? 100 দিয়ে ভাগ না, 12.5 ডিভাইডেড বাই 100 কত হয়? এটা ওইভাবে লেখা যায়, আপনারা ওইভাবে ভাগ দিয়ে লিখতে পারেন অথবা ওইভাবে লিখতে পারেন, 12.5 ইন্টু 10 ইনভার্স 2। বিষয়টা কি বুঝছি? 10 ইনভার্স 2 আমরা পার্সেন্টেজটাকে ইয়েতে নিয়ে নিলাম। ওকে, আর ঘনমাত্রা, ঘনমাত্রা সি ইজিক্যাল টু কত? সি 0.01 মোলার। আচ্ছা, আপনারা একটু বলেন তো এই ঘনমাত্রাটা আসলে এটা কি সেমিমোলার না ডেসিমোলার? এই দ্রবণটার নাম কি? কোন দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার হলে এই দ্রবণের ঘনমাত্রার নাম কি? কেউ বলতে পারবেন? একটু কমেন্টও বলেন তো, দেখতে চাই কার বেসিকটা। আচ্ছা আচ্ছা, এই যে দ্রবণের ঘনমাত্রা এত 0.01 মোলার, এই দ্রবণটাকে কি দ্রবণ বলে একটু কমেন্টে জানান। আচ্ছা, আমরা এই ক্যালকুলেশন করি। আলফা হইল 12.5 ইন্টু 10 ইনভার্স 2, আর এটা হইল 0.01। ক্যালকুলেশন করলে গুণ দিলে কি তিসারানি ডেসি, দুঃখিত ডেসি না স্যার, ডেসি হইল 0.1 মোলার। 0.01 মোলারে কি বলে কেউ বলতে পারবেন? তিসারানি ডেসি হইল 0.1 মোলার, সেমি হইল 0.5। ওইটার নাম কি কে বলবেন? আচ্ছা, এই গুণটা দিলে কত হয়? ওর পিতা ঠিক আছে কিনা? 0.125। আমি কি লিখে ফেলবো তোমারটা দেখি। লিখে ফেলি। এই ক্যালকুলেশন কি ঠিক আছে? 12.5 ইন্টু 10 ইনভার্স 2, এটাকে যদি এটা দিই 0.125 আমি লিখলাম, ওর পিতার কমেন্ট দেখে লিখছি আর কি। আচ্ছা, তাইলে আমরা এখন এইচ প্লাস এর ঘনমাত্রা পাইছি, মানে আমাকে বের করতে হবে কি পিএইচ মান। কি মান? পিএইচ মান। তাহলে আমরা জানি পিএইচ সূত্র লিখি এখন। নো, সেমি না, এই যে 0.01টা বলা হয় সেন্টিমুলার। সেন্টি কেউ পারেন নাই কিন্তু, সেন্টিমুলার। সেমি হইল 0.5 আর 0.01 হইল সেন্টি। ইয়েস, অর্পিতাদেব ঠিক আছে, সেন্টি। ওকে, আচ্ছা এইটা কি ঠিক আছে? আমি ক্যালকুলেশনটা করি নাই। আমরা জানি এখন কি হবে, পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এইচ প্লাস আয়ন। তো
H প্লাস আয়নের গণমাত্রা তো আপনার বাইর করছি, এখন মান বসাই দিই। মাইনাস লগ এর মান কত 0.125। ও আচ্ছা, তাহলে এটাকে কিন্তু 10⁻³ হবে মনে হয়, এটাই বুঝাইতে চাইছো। ঠিক আছে, আমি একটু দেখে ফেলি। 1.25 ইন্টু 10⁻² ইন্টু 0.01। ইয়েস, ঠিক আছে। 0.12 আমার ক্যালকুলেটর আসছে 1.2। এটা লেখা যে কথা 1.25 ইন্টু 10⁻⁴ আসলে একই কথা। আমার ক্যালকুলেটর এটা আসছে, আপনারা ওইটা যে কথা এটা একই কথা, যার যেটা সেটা লেখেন। অতাইলে এর মানে আমাকে এই জায়গায় কি লিখতে হবে, ইন্টু 10⁻³ লিখতে হবে। ওকে, এখন আমরা মানটা বের করে ফেলি। মাইনাস লগ 0.125 ইন্টু 10⁻³ ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 3.90 আসছে কিনা সবার। এরপরে 3 আছে, 3.90 pH ইজ ইকুয়াল টু 3.90। নাম আমরা কি ভুল করলাম কোথাও? 12.5 ডিভাইডেড বাই 100, এটা তো ঠিক আছে। 10⁻², 12.5 ইন্টু 10⁻², ক্যালকুলেশন কি ঠিক আছে কিনা একটু আবার দেখতে হবে। 12.5 ইন্টু 10⁻⁻, এটা এরকম না লিখি, 12.5 ডিভাইডেড বাই 100 সমান এত ইন্টু 0.01 ইজ ইকুয়াল টু 1. এই ভুল হয়েছে, ক্যালকুলেশনে ভুল করছিলাম স্যার, একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, প্রথম থেকে করে ফেলা উচিত ছিল। 1.25 ইন্টু 10⁻³ এইটাই হয়, ঠিক আছে না? 12.5 ইন্টু 10⁻⁻² ইন্টু 0.01। ইয়েস, এই জায়গায় আসলে ওই যে 0.01 লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে 0.1 লেখা হয়ে যায়, ওই গিয়ে ঝামেলাটা হয়েছে। তাইলে একটু সংশোধন করে ফেলছি আমরা, 1.25 হবে এই জায়গায়, কি হবে 1.25 ইন্টু 10⁻³ এখন আমরা ক্যালকুলেশনটা মাইনাস লগ ব্র্যাকেট 1.25 ইন্টু 10⁻³ ক্লোজ ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 2.9। ঠিক আছে, 2.90 মিলছে আমাদের আনসার। অতএব এই দ্রবণের পিএইচ মান 2.90। ওই ঠিক আছে অর্পিতা, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, তিশা রানী অনেক আগেই করে ফেলছে। ওকে, অর্থাৎ এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমাদের হাতে মনে হয় খুব বেশি সময় নাই, একটু পরে সাকিব স্যার ক্লাসে আসবেন। আগামীকালকে আমাদের নন মেজরের, কিন্তু নন মেজর সেন 1 অর্পিতা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নন মেজর 1-এর ক্লাস আছে, আপনারা একটু রুটিনটা দেখবেন। আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্গানিক কেমিস্ট্রি আলোচনা করতে পারি, অর্গানিক কেমিস্ট্রি অংশ আর কি। আর লাইভ ক্লাসে আসলে আমি তুলনামূলক নতুন বলা যায়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে যারা সাথে আছেন বা আছো, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আমরা এটা পারবো না। আমরা কি কি পড়লাম, ওই যে বাফার দ্রবণ কি, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ কি, তাদের ক্রিয়া কৌশল, তারপরে ক্ষারীয় দ্রবণের পিএইচ মান আমরা কিভাবে নির্ণয় করব, তারপরে
ওই যে মৃদু অ্যাসিড টাইপের মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা দেওয়া, তাহলে তার পিএইচ মান কিভাবে নির্ণয় করব, এটা ইম্পর্টেন্ট। এখন ছিল লাসাতিলের নীতি এবং কেপি কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, আচ্ছা আমরা এইগুলা কি বুঝছি কিনা একটু বলেন তো সবাই। আচ্ছা আমি এটা একটু শর্টকাট বলে দিই, এটা যদি ইম্পর্টেন্ট কেপি কেসিটা। আমাদের প্রাইমারি ক্লাবের সাকিব স্যার, আমি 10 মিনিট নিয়ে নিচ্ছি, আপনি 10 মিনিট পরেই আসেন, একটু পরে ফিজিক্সের ক্লাস শুরু হবে হয়তো। ওকে, আমরা একটু শর্টকাট, এই যে প্রতিপাদন করো কেপি ইজিক্যাল টু কেসি আর টি ডেলেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, আমি একটু শর্টকাট বলে দিচ্ছি, অন্যদিন হয়তো আমরা বিস্তারিত আলোচনা করবো প্রয়োজন হলে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার একটা উভমুখী বিক্রিয়া লাগবে, কি লাগবে, একটা উভমুখী বিক্রিয়া। মনে করি যে এ এ প্লাস বি বি দিলাম, উৎপাদ হয়েছে মনে করো এল এল প্লাস এম এম। আচ্ছা আপনারা যারা লাইভ দেখতেছেন বলেন তো এটা পারেন কিনা, এটা কে কে পারেন একটু বলেন তো। এই প্রতিপাদনটা কি পারি আমরা? এটা ইম্পর্টেন্ট, মেজরের জন্য বেশি ইম্পর্টেন্ট, নন মেজরও আছে, এটা ইম্পর্টেন্ট। আমার 2 সাজেশনই দেওয়া আছে, কিন্তু এটা কেউ পারি কিনা বলেন তো। প্রতিপাদন করো কেপি ইজিক্যাল টু কেসি আর টি ডেলেন, আপনারা যারা যারা আছেন তারা পারেন কিনা। আমরা হয় আজকের লাইভটা শেষ করে দিব, তবে আমার রুটিনে দেখবেন নন মেজরে 10টা থেকে লাইভ ক্লাস আছে, ওই লাইভ ক্লাসগুলো লং হবে আসলে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা হবে। ওর পিতা বলতেছে ওই স্যার। আচ্ছা আপনারা এটা পারেন কিনা একটু বলেন। ওকে, আচ্ছা তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা লিখতেছি না, আমি শুধু গাণিতিক ইকুয়েশনটা বলি, তো আর আপনাদের পিডিএফ লাগলে আমাকে বললেন, আর এটা ইন্টারমিডিয়েট লেভেল আমরা পড়াই। ওকে, এটা এরকম ছিল যে এটা একটা উভমুখী বিক্রিয়ায়, এই যে এ তার সহগ আমরা লিখি না 2n2, এই যে এটা হলো 2 সহগ, আর এটা হলো তার আমার মৌলটা বা যৌগ ইয়েটা আর কি। ওকে, তো এই বিক্রিয়ায় আমরা কেপি কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো আমরা প্রথমে লিখবো, আমরা জানি কেপি ইজিক্যাল টু কি বলেন তো। তো কেসি প্রথমে আমরা লিখবো মোলার গণমাত্রা কেসি। কেসিটা কি হবে, উৎপাদ সমূহের মোলার গণমাত্রা বাই বিক্রিয়কের মোলার গণমাত্রার গুণফল। তো উৎপাদ সমূহ উৎপাদকে এল, তার গাছ সহ মোলার গণমাত্রা গুণফল, সহগটা উপরে চলে যাবে ইনটু এম এম। এই যে এল এম এটা কি বলেন তো, সহগ, ওই যে গাছ সহ মোলার গণমাত্রার গুণফল বর্গীয় সূত্র অনুসারে। আর নিচে কি হবে, এ তার সহগ পাওয়ার হয়ে যাবে বি, এই যে এটা কি বলেন তো। ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে মনে করি এটা একটি উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এ বি এর মোলার গণমাত্রা যথাক্রমে থার্ড ব্র্যাকেট অফ এ থার্ড ব্র্যাকেট অফ বি, এবং এ উৎপাদ এল ও এম এর মোলার গণমাত্রা যথাক্রমে থার্ড ব্র্যাকেট অফ এল এবং থার্ড ব্র্যাকেট অফ এম। অতএব কেসি ইজিক্যাল টু উৎপাদ সমূহের মোলার গণমাত্রা গুণফল বাই বিক্রিয়কের মোলার গণমাত্রা গুণফল, এইটা। ওকে, এই যে স্যার এটা আমার 1 নম্বর সমীকরণ, এই যে আমি একটা পাইছি। এখন আমি কেপি লিখবো। কেপি হলো কি, ওই যে আংশিক চাপের ক্ষেত্রে, তা আমরা জানি কেপি, এটা আবার একটু ল্যাঙ্গুয়েজ লেখা লাগবে, যে আমরা এরকম কি লিখবেন, যে মনে করি বিক্রিয়ক এ ও বি এর আংশিক চাপ যথাক্রমে পি এ পি বি এবং উৎপাদ সমূহের আংশিক চাপ যথাক্রমে পি এল ও পি এম। ল্যাঙ্গুয়েজ আছে, পিডিএফ আপনারা পাবেন। ওকে, এখন আমরা কেপি লিখবো। তো কেপি সমান কি হবে, কেপি সমান কি হবে বলেন তো। উৎপাদ কে কে আমার আছে এল, পি এল। আমার লাইফটা কি ঠিক আছে, কে একজনে ফোন দিয়ে দিছিল। আচ্ছা, পি এল এল, আর কি হবে বলেন তো, পি এম এম, আর নিচে কি হবে আংশিক চাপ পি
এ ইন্টু পি বিবি। দেখেন তো বুঝেন কিনা, এটা আমরা বুঝছি কিনা একটু বলেন। ওকে, ওই যে উৎপাদ সমূহের আংশিক চাপ বা বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত। এখন এই যে সমীকরণ 1, এটা এই সমীকরণ 2 আমি লিখলাম, আপনি 2 দিলে দিতে পারেন। এখন আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হতে, আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিবি সমান এন আর টি। এই জায়গা থেকে আপনি পি এর মানটা বের করবেন, পি সমান এন বাই বি আর টি। এই যে এন বাই বি গণমাত্রা সি ইজিক্যাল টু কি হয়, মোল পার লিটার। ওই যে এন বাই বি, ওই যে মোল, এন এর একক মোল আর আয়তনের একক লিটার, মোল পার লিটার মানে সি। আপনি এটা লিখতে পারেন না, অতএব পি সমান সমান সি আর টি। লেখা যায় কিনা, আমার লেখাটা কি দেখা যাচ্ছে? আমি লেখাটা একটু উপরে উঠাই। এই জায়গা থেকে আমরা কি করব, ওই যে কে পি এর সমীকরণটা লেখার পরে পি এর মানটা বের করবো আদর্শ গ্যাসের সমীকরণ। এখন আপনি কি করবেন, ওই যে এই যে পি এর মানটা কে পি তে বসাইয়া, মানে 2 নং, এটার মনে হয় 2 নং, এখন 2 নং হতে পাই। এখন আপনি কি বলবেন যে 2 নং হতে, মানে 2 নং এ আমি মান বসাবো আর কি। যে যদি পি সমান সি আর টি হয়, তো পি এল সমান কি, সিএল আর টি। তো 2 নং এ আমি বসাইলাম কে পি সমান কি হবে স্যার, ওই যে পি এল না, এই পি এল এর বদলে হবে কি সিএল আর টি, উপরে হবে আমাদের এল। দেখেন বুঝছেন কিনা, ইনটু এই যে জাস্ট পি এর বদলা যদি আমি সি আর টি লিখি, তে পি এম এর বদলা লিখবো সিএম আর টি, উপরে হবে এম। তারপরে নিচে কি হবে, শেষ হয়ে যাচ্ছে আমাদের। এই জায়গায় আমরা কি লিখবো বলেন, পি এ আর টি উপরে হবে এ, ইন্টু পি বি আর টি উপরে হবে কি বি। এখন আপনি এটার একটু সাজায় ফেলেন, এই তো আমাদের হয়ে যাচ্ছে শেষ। এখন আমরা কি করব দেখেন তো, সিএলএল আমি সিটাকে আলাদা করে ফেলছি, ইন্টু সিএম এম, একটু শর্টকাট করে ফেলছি। এই জায়গায় আরটি আছে, এই জায়গায় আরটি আছে, দুইটা গুণাকারে আছে, অর্থাৎ আরটি আমি শর্টকাট করি এল প্লাস এম। আমরা অনার্সে সবাই আশা করি বুঝবো। আমি এই জায়গায় আরটি কমন নিয়ে নিলাম, আরটি টু দি পাওয়ার এল, আরটি টু দি পাওয়ার এম, যোগ করলে কি হবে আরটি এল এম। নিচে কি হবে বলেন তো, ও দুঃখিত, আমি এই জায়গায় পি লিখলাম কেন, এই জায়গায় হবে সিএ, এই জায়গায় লেখা কত সিএ সিবি, ঠিক আছে। সিএ এ ইন্টু কি হবে সি বি বি ইন্টু কি হবে আর টি টু দি পাওয়ার। এখন আমরা যে ইয়ে করবো, এ প্লাস বি হবে, একসাথে করে বলতেছি এ প্লাস বি। স্যার এই তো শেষ আমাদের। এখন বলেন তো, একটু খেয়াল করেন, এই যে এইটার বদলে আপনি কি লিখতে পারেন, আমরা এই জায়গায় আরেকটা লাইন লিখতে হইতো আর কি, আমরা এই জায়গায় আরেকটা লাইন লিখতে হইতো। ওকে, এই যে স্যার, এই থার্ড ব্র্যাকেট মানে গণমাত্রা না, থার্ড ব্র্যাকেট মানে কি গণমাত্রা। তো গণমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ সি এল এল ইন্টু সি এম এম, থার্ড ব্র্যাকেটের পরিবর্তে আমি সি লিখছি আর কি, সি এ ইন্টু সি বি বি, ঠিক আছে। তাহলে আমরা ওইটাকে 1 নাম্বার দিয়ে দিই, এই যে সমীকরণ। আশা করি সমস্যা হওয়ার কথা না। এই যে থার্ড ব্র্যাকেট তো আমার মূলার গণমাত্রা বোঝায়, এটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। এখন দেখেন এই যে এই মানটা কি সি, অর্থাৎ এই জায়গায় আমি লিখবো কি কে সি ইন্টু আর টি, দুইটার বেস সমান, তাহলে কি হবে এল প্লাস এম ব্র্যাকেট দিন মাইনাস এ প্লাস এম, এ প্লাস বি। এটা হলো উৎপাদ সমূহের মূল সংখ্যার সমষ্টি বা বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি, অর্থাৎ মূল সংখ্যার পার্থক্য। অতএব কে সি ইজ ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল এন লেখা যাবে। এটাকে কি লেখা যাবে, ডেল এন, এই জন্য ব্র্যাকেট দিবেন।
ডেলেন মানে মূল সংখ্যার পার্থক্য, উৎপাদের মূল সংখ্যার সমষ্টি বাই বিক্রিয়কের মূল সংখ্যা। অতএব কে পি ইজিক্যাল টু কে সি আর টি ডেলেন। আমি একটু শর্টকাট শেষ করছি, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, সবাই বুঝতে পারছি কিনা? এটা অনেকেরই হয়তো পারা, তো আমরা লাইভ ক্লাসে একটু রিভিশনটা হয়ে গেল আর কি। তো আগামীকালকে আমাদের নন মেজরের ক্লাস আছে, সবাই যুক্ত থাকলে ভালো হয়। সবাই বুঝছে কিনা একটু লাস্ট টাইম বলে ফেলো। ধন্যবাদ সবাইকে। আর আমি আজকের লাইভের কমেন্টে আর কি আমার কার্বন টিউটোরিয়ালের একটা গ্রুপ আছে, আপনারা যদি হোমওয়ার্কটা কইরা একটু গ্রুপে পোস্ট নোটটা করেন তাইলে ভালো লাগবে আর কি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকেন সবাই।